আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে সরকারকে সুস্পষ্ট বার্তা দিল সেনাবাহিনী। অনেকগুলো বিষয় যেগুলো নিয়ে আমাদের জানার অত্যন্ত আগ্রহ ছিল, সেই আগ্রহের নিরসন হয়েছে সেনাবাহিনীর এক ব্রিফিংয়ে। পার্শ্ববর্তী রাষ্ট্রের কাছে চিঠি পাঠাতে হবে, এদের যে রাষ্ট্রদূত আছে তাকে তলব করা উচিত এবং তাকে জিজ্ঞেস করে ওই সাংবাদিককে আরেকটি রাষ্ট্রের সার্বভৌমত্বের উপরে অন্যায়ভাবে অযাচিতভাবে কথা বলার কারণে তাকে দ্রুত গ্রেপ্তার করে আইনের মাধ্যমে তাকে ওই দেশে শাস্তির ব্যবস্থা করা। চট্টগ্রাম দখল নিয়ে বিতর্কিত সংবাদ ভিত্তিক প্রতিবেদন প্রচার করে সন্দেশখালী থেকে রিপোর্টিং এর সময় বেনজিরভাবে রিপাবলিক বাংলার রিপোর্টারকে গ্রেফতার করলো পুলিশ। কর্তব্যরত এক সাংবাদিককে এভাবে গ্রেফতারে ভারতে এক সাংবাদিককে গ্রেফতার করেছে পুলিশ। ডাকসুর সাবেক ভিপি গণ অধিকার পরিষদের একাংশের সভাপতি জনাব নুরুল হক নূর আওয়ামী লীগের সাথে সমঝোতা করেছে, হাত মিলিয়েছে। যেই নূর ইসরায়েলের কাছ থেকে কিংবা সাফাদির কাছ থেকে টাকা খেতে পারে, সেই নূর আওয়ামী লীগের কাছে বা আওয়ামী লীগ থেকে টাকা পয়সা খেয়ে সমঝোতায় আসতে পারবে, এটা একেবারেই স্বাভাবিক। জনগণ এখন সেটাই সন্দেহ করছে। 2 দিনের দাগ গজানো হাসিনার রুহানি সন্তান আজকে আদালতে যা করেছে এটা ক্ষমার অযোগ্য। অ্যাডভোকেট তাজুল ইসলামের পদত্যাগ চাই। গণ অধিকার পরিষদের নুরুল ইসলাম নূরকে আটক করেছে। শুক্রবার রাজধানীর হাতিরঝিলের বাসা থেকে তাকে আটক করে নিয়ে যায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গ্রেফতার হয়েছেন ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর। আমি ধারণা করি জামায়াত এখন ইন্ডিয়াকে খুশি করতে চাইছে। তাদের আমিরের বা দলের আরো কারো ইন্ডিয়ার প্রতি খুবই সফট মন্তব্য 5 আগস্টের পর আমরা দেখেছি। সেটাকে যদি আমরা এই কনটেক্সটের সাথে মেলাই তাহলে জিনিসটা মিলবে। তারা সম্ভবত মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্সের সঙ্গে বিএনপির প্রতিনিধি দলের সাক্ষাৎ, ঘণ্টাব্যাপী এই বৈঠক শুরু হয়। এই বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে 3 সদস্যের একটি প্রতিনিধি দল। ইন্ডিয়া দিন দিন আওয়ামী লীগের দিক থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। মুখ ফিরিয়ে নেওয়ার কারণ আছে। দর্শক, এবার আন্তর্জাতিক আদালতের চিফ প্রসিকিউটরকে কেন্দ্র করে একটি আলোচনা এবং সমালোচনা কিন্তু তৈরি হয়েছে, যেটা কিন্তু শুরু করেছেন গণ অধিকার পরিষদের একাংশের নেতা ভিপি নুরুল হক নূর। দর্শক, তিনি ঠিক কি বলেছিলেন ইতিমধ্যেই কিন্তু আপনারা জানতে পেরেছেন, কিন্তু দর্শক সেই বলাটাই যেন কাল হলো তার জন্য। এবার জনাব তাজুল ইসলামকে কেন্দ্র করে বিতর্কিত মন্তব্য করায় ফেঁসে গেলেন ভিপি নুরুল হক নূর। দর্শক, এবার তার ঠিক কি হবে? এমনকি দর্শক, এরই সাথে সাথে জামাতের আমির ডক্টর শফিকুর রহমান একটি মন্তব্য করেছেন, যেখানে তিনি আওয়ামী লীগকে উদ্দেশ্য করে বলেছেন যে বারবার আওয়ামী লীগকে ফ্যাসিস্ট বলা আমি পছন্দ করি না, কেননা আমি মৌলবাদী মুসলমান নয়। দর্শক, এই মন্তব্যটাকে কেন্দ্র করে ফেঁসে গেছেন জামাতের আমিরও। দর্শক, এখন প্রশ্ন উঠছে, তাহলে জামাতের আমির কি ভারতের সাথে কোনোভাবে বন্ধুত্ব সৃষ্টি করতে চাইছে? কেন তিনি আওয়ামী লীগকে তেল দিয়ে কথা বলবেন? দর্শক, সেটিও আশা করছি আজকে নিউজটি দেখলে জানতে পারবেন। সবশেষে জানতে পারবেন রিপাবলিক বাংলার ভারতীয় সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষের বিতর্কিত মন্তব্য, যেটা তিনি চট্টগ্রামকে কেন্দ্র করে করেছিলেন। অবশেষে সেই সাংবাদিকের বিষয়ে সরকার কঠিন অ্যাকশনে যাচ্ছে। দর্শক, কি শাস্তি হবে সেই সাংবাদিকের সেটিও জানবেন। তো প্রিয় দর্শক, আমি আর বেশি কথা বাড়াবো না। এই ভিডিও শুরুতেই আপনাদের আরও যে ভিডিওগুলোর অংশ বিশেষ দেখিয়ে শুরু করেছিলাম, সেই ভিডিওগুলোর বিস্তারিত আলোচনা দেখাবো। তবে তার আগে বলি, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন একটা লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। ডাকসুর সাবেক ভিপি গণ অধিকার পরিষদের একাংশের সভাপতি জনাব নুরুল হক নূর কার্যত আমাদের যৌক্তিকভাবে সন্দেহ হচ্ছে আওয়ামী লীগের সাথে সমঝোতা করেছে, হাত মিলিয়েছে। যেই নূর ইসরায়েলের কাছ থেকে কিংবা সাফাদির কাছ থেকে টাকা খেতে পারে, সেই নূর আওয়ামী লীগের কাছে বা আওয়ামী লীগ থেকে টাকা পয়সা খেয়ে সমঝোতায় আসতে পারবে, এটা একেবারেই স্বাভাবিক। জনগণ এখন সেটাই সন্দেহ করছে। সোশ্যাল মিডিয়ায় এভাবেই তাকে প্রেজেন্ট করা হচ্ছে যে টাকা খেয়েছে। দেখেন ভিপি নূর বা তার দলের অবস্থানটা কি। একদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বা নাগরিক কমিটি তাদেরকে প্রতিপক্ষ হিসেবে ট্রিট করছে, এমনকি নাহিদ ইসলামের বিরুদ্ধে যে ষড়যন্ত্র হয়েছিল তার সাথেও নূরের সম্পৃক্ততার কথা শোনা যাচ্ছিল এবং সরকারের লোকজনকেও নানান হুমকি ধামকি দিচ্ছে। একই সাথে নতুনভাবে নূর যে কাণ্ডটা ঘটিয়েছেন, আমি মনে করি নূরের রাজনীতিতে শেষ পেরেকটা নূর মারছেন। নূর বিকাশের টাকা এদিক ওদিক করে এবং সাফাদির সাথে বৈঠক করে নূরের রাজনীতি নিজেই মস্তি খেয়ে দিয়েছেন। কিন্তু 5 আগস্টের বিপ্লবে নূরের অসাধারণ ভূমিকার কারণে নূর কিছুটা রিকভার করতে পেরেছিলেন। কিন্তু না, আবার যে ভুল করলেন, 2টা ভুল, পরপর 2টা ভুল। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে স্পষ্টতই গণ অধিকার পরিষদের প্রতিপক্ষ বানিয়েছিল, হাসনাত বা ওদেরকে নানানভাবে ছোট করে কটাক্ষ করে কথা বলেছে। এরপরেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল চিফ প্রসিকিউটর জনাব অ্যাডভোকেট তাজুল ইসলামের পদত্যাগের দাবিতে আওয়ামী লীগের লোকজনকে নিয়ে গণ অধিকার পরিষদ কোর্টের মধ্যে মিছিল করেছে। তীব্র সমালোচনার মুখে পড়েছে গণ অধিকার পরিষদ এবং ভিপি নূর। সবাই বলছে এটা আওয়ামী লীগের টাকা খেয়ে করছে।
অ্যাডভোকেট তাজুল ইসলাম কে এটা মনে রাখতে হবে। তাজুল ইসলাম কি এবি পার্টি? না, তাজুল ইসলাম সবার। তাজুল ইসলাম যে স্পিরিট, এটা জামাত বিএনপি সবাই ধারণ করে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ধারণ করে, নাগরিক কমিটি ধারণ করে। অতএব অ্যাডভোকেট তাজুল ইসলামের পক্ষে দেশের আপামর জনসাধারণ আছে। অ্যাডভোকেট তাজুল ইসলাম মজলুম জনতার অ্যাডভোকেট। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, মাওলানা মতিউর রহমান নিজামী, অধ্যাপক গোলাম আজম, তাদের আইনজীবী হিসেবেই অ্যাডভোকেট তাজুল ইসলামের পরিচিতি এবং অ্যাডভোকেট তাজুল ইসলামের সুপ্রিমেসি। অতএব তাজুল ইসলামকে এবি পার্টি নেতা হিসেবে মানুষ মূল্যায়ন করে না। অ্যাডভোকেট তাজুল ইসলাম 2010 সাল থেকে আওয়ামী অপশাসনের বিরুদ্ধে, ফ্যাসিজমের বিরুদ্ধে কিভাবে ভূমিকা পালন করেছে, কি সাহসিকতা দেখিয়েছে, জাতি দেখেছে। কিভাবে দেশি বিদেশি গণমাধ্যম ফেস করেছে, কিভাবে শাহরিয়ার কবিরকে ধলাই করেছিল, শাহবাগ থানার ফটক ধাক্কা দিয়ে কিভাবে আল্লামা সাইদির সাক্ষীকে খুঁজেছিল, জাতি দেখেছে। সেই তাজুল ইসলাম, যার ব্যক্তি জীবন, যার পেশাগত সদাচরণ নিয়ে কারো কোনো প্রশ্ন নেই, তাকে দুর্নীতিবাজ আখ্যা দেয়। যে তাজুল ইসলাম পুরোপুরি আওয়ামী লীগের নিপীড়নের শিকার। সেই তাজুল ইসলাম নাকি আওয়ামী লীগের কাছ থেকে টাকা খেয়েছে, অমুক তমুক হাবিজবি কথাবার্তা বলে গণ অধিকার পরিষদ এবং ভিপি নূর কার্যত জনগণের তোপের মুখে পড়েছে। নূরকে সবাই বলছে তিনি আওয়ামী লীগের সাথে সমঝোতা করেছেন। আমরা মনে করি একেবারেই সামান্য ক্ষুদ্রের স্বার্থে তাজুল ইসলামের বিরুদ্ধে মাঠে নামছে, আওয়ামী লীগের লোকজন নিয়ে মিছিল করছে এবং হুমকি ধমকি দিচ্ছে, তাকে নাকি পদত্যাগ করতে হবে, যেটা শুনলে আমাদের হাসি পায়। আমি চ্যালেঞ্জ নিয়ে বলছি, গণ অধিকার পরিষদের বাপেরও ক্ষমতা নাই অ্যাডভোকেট তাজুল ইসলামকে চিফ প্রসিকিউটর থেকে সরানো। অশ্বিনকালও কিয়ামত পর্যন্ত চেষ্টা করলেও পারবে না। ওরা বেশি বাড়াবাড়ি করলে কি হবে জানেন? গণ অধিকার পরিষদ যদি এরকম আওয়ামী লীগের টাকা খেয়ে রাজপথে কোনো উত্তপ্ত কিছু করার চেষ্টা করলে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শিবিরের লোকজন, এবি পার্টির লোকজন ওদের রাজপথ থেকে মুহূর্তের মধ্যে সরিয়ে দিবে। ওরা কিছুই না, অযথা ওরা নিজেদের ধ্বংস নিজেরা ডেকে আনছে। তবে হ্যাঁ, এটাও ঠিক, গণ অধিকার পরিষদের একাংশ তো নূরের সাথে দ্বিমত পোষণ করে অনেক আগেই আলাদা হয়েছে। এবার তাজুল ইসলাম ইস্যুতে গণ অধিকার পরিষদের বিবেকবান একটা অংশ নূরের এই বাটপাড়ির সাথে একমত পোষণ করছে না এবং গণ অধিকার পরিষদ থেকে এমনিতেই দ্বিতীয়বার ভাঙনের পর আবার নাগরিক কমিটিতে একটা অংশে চলে গেছে। এই তাজুল ইসলাম ইস্যুতে নূর একলা হয়ে যেতে পারে। আওয়ামী লীগ ছাড়া অন্য কাউকে নূর আর শেষ পর্যন্ত খুঁজে পাবে না। তাই নূরের যে তাজুল ইসলামের পদত্যাগের দাবিতে বিক্ষোভ অমুক তমুক যে বিশৃঙ্খল পরিস্থিতি হাইকোর্টে তৈরি করেছে, এটা নূরের রাজনীতি একটা বড় ধরনের পেরেক বলে আমরা মনে করি। দর্শক, চট্টগ্রামের যে অঞ্চল রয়েছে, এই চট্টগ্রামের অঞ্চলকে নিয়ে আপত্তিকর মন্তব্য এবং বক্তব্য দিয়েছেন। এক বাক্যে তার দেশে বিভিন্ন ধরনের কল্যাণ সাধিত হবে যদি এই চট্টগ্রামের যে অঞ্চলটা, এটাকে যদি তাদের হয়ে যায়। আমি এখানে বেশ বড় ধরনের একটি ষড়যন্ত্রের গন্ধ খুঁজে পাচ্ছি, কারণ এগুলো হচ্ছে তাদেরকে সৃষ্টি করা হচ্ছে। কিছু পাগল ছাগল দিয়ে বক্তব্য দেওয়ানোর অর্থই হচ্ছে যে এটা আমাদের অফিসিয়াল কথা না, কিন্তু এটাই তাদের অফিসিয়াল কথা। তারা যে কোনো মূল্যে বাংলাদেশের ওই পার্টটুকে দখল দিয়ে তাদের বানাতে চায় এবং সেটা তাদের পেটের কথা, কিন্তু একটা পাগল সাংবাদিক দিয়ে এই বক্তব্য দেয়াচ্ছে। এবং তারপরেও আমরা এখন পর্যন্ত সেটার ব্যাপারে সতর্ক হতে পারিনি। এটা আমাদের ব্যর্থতা। আমরা এখনো বুঝতে পারছি না যে কি ভয়ানক ষড়যন্ত্র পাশে বসে তারা নিচ্ছে, আগেও নিয়েছে, এখনো নিচ্ছে। প্রিয় সহযোদ্ধা ভাইরা, দেশবাসী, আপনারা জানেন যে বাংলাদেশের পার্বত্য অঞ্চলে বিভিন্ন সময়ে যে সংঘাত তৈরি হয়, বিভিন্ন ধরনের আপনারা দেখে থাকেন যে হঠাৎ করে পাহাড়ি এবং সেখানে আদিবাসী এরকম বিভিন্ন নামে বেনামে ষড়যন্ত্র চলে। এর মূল সবগুলোর পিছনে হচ্ছে একটা মহাপরিকল্পনা। সেটা হচ্ছে যে কোনো মূল্যে ওই জায়গাটু ধরে নিতে হবে, নিয়ে যেতে হবে, এবং সেটাই এই উচ্ছিষ্টভোগী এক পার্শ্ববর্তী দেশের দালাল সাংবাদিক, যে কিনা বিভিন্ন সময় বিতর্কিত মিথ্যাচার করে যাচ্ছে, সেই মিথ্যাচারকৃত সাংবাদিক সেই বক্তব্যটু রেখে আবার নতুন করে আলোচনায় এসেছে। আমি এর তীব্র নিন্দা জানাই। বাংলাদেশের সরকারকে অনুরোধ করব, সময় থাকতে এখনই এই মুহূর্তে রাষ্ট্রীয়ভাবে আপনাদের পক্ষ থেকে পার্শ্ববর্তী রাষ্ট্রের কাছে চিঠি পাঠাতে হবে। এদের যে রাষ্ট্রদূত আছে তাকে তলব করা উচিত এবং তাকে জিজ্ঞেস করে ওই সাংবাদিককে আরেকটি রাষ্ট্রের সার্বভৌমত্বের উপরে অন্যায়ভাবে অযাচিতভাবে কথা বলার কারণে তাকে দ্রুত গ্রেপ্তার করে আইনের মাধ্যমে তাকে ওই দেশে শাস্তির ব্যবস্থা করা। শুধু শাস্তি নয়, তার এই বক্তব্যকে যদি কেউ সমর্থন দেয় ওই দেশের, তারাও আমার দেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে কথা বলবেন, তাদেরকেও শাস্তির আওতায় এনে বিচার কনফার্ম করতে হবে। ওদের কাছে জানতে হবে যে এটা তোমার পেটের কথা, না এটা তোমার মুখের কথা, না এটা পাগল ছাগলের কথা। এবং পাগল ছাগলের কথাই যদি হয়, তাহলে সেই কথাটার উপরে তোমরা যদি বিশ্বাস নাই রাখো, তাহলে পাগল ছাগলকে বিচারের আওতায় আনতে সমস্যা কোথায়? আপনারা জানেন বিভিন্ন খেলা চলছে আমাদেরকে নিয়ে। গত কয়েক মাস পর্যন্ত মিথ্যাচার করে আমাদের দেশের সাধারণ জনগণের যে একটি চিন্তা চেতনা, ফ্যাসিবাদ শেখ হাসিনার বিদায়ের পরে এই দেশের জনগণ যে আজকের কি বলে, এই দেশের জনগণ যে খুশি হয়েছে হাসিনার বিদায়ে, সেটাকে নিয়ে পর্যন্ত বিতর্কিত করা যে না, এদেশে হাসিনা না থাকলে সব শেষ হয়ে যাচ্ছে। কোথায় বসে? পাশের দেশে বসে।
পাশের দেশে বসে কিছু কিছু দাদাবাবুরা বাংলাদেশের মন্দির, বিভিন্ন ধরনের হিন্দু ভাইদের উপরে আক্রমণের মিথ্যা তথ্য উপস্থাপন করে তারা সব জায়গায় আজকের ষড়যন্ত্র করছে এবং এই ষড়যন্ত্রের দাঁত ভাঙা জবাব আমাদেরকে দিতে হবে। আমি ডক্টর আসিফ নজরুল স্যার একটা কথা বলেছেন যে আমাদের পাশে কোনো বন্ধু নাই। একদম সত্য কথা বলেছে। আমাদের আশেপাশে কোনো বন্ধু রাষ্ট্রই এখন আর নাই। যদিও আমরা কামনা করি তারা বন্ধু থাকুক, কিন্তু আসলে বন্ধুত্বপূর্ণ রাষ্ট্র নাই। আমাদের উপদেষ্টা নাহিদ সাহেব ইতিমধ্যে বলেছেন যে আমার দেশকে নিয়ে যাতে পাশের দেশ কোনো মাথা না গামায়, এদেশের হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবাই আমাদের নাগরিক, তাদের সকল দায় দায়িত্ব আমাদের। এটাই বাস্তব কথা। কিন্তু তারা এই কথা শুনতে চায় না। তারা যে কোনো মূল্যে একটা দাঙ্গা, একটা শয়তানি, একটা মুসলমান হিন্দুদের মধ্যে বিভেদ সৃষ্টি করা, দেশের মধ্যে সার্বভৌমত্বকে দখল করে নিয়ে ভিন্ন আঙ্গিকে এই দেশের মধ্যে ষড়যন্ত্র অব্যাহত রাখা, এটা তারা করতে চায় বিধায় আজকের ওই পাগল সাংবাদিক, দালাল সাংবাদিক, উচ্ছিষ্টভোগী একটা কি বলবো চরম মাত্রা ধিকৃত সাংবাদিক, যে কিনা নিজে জানে না যে হাউ টু স্পিচ, সে কথা বলতে জানে না, নিজে সেখানে আমার দেশের সার্বভৌমত্বকে নিয়ে প্রশ্ন তোলে। প্রিয় বন্ধুরা আমার, এখনই ওদের এই গোড়া কেটে দিতে হবে। আমার দেশের 1 ইঞ্চি জমিও আমরা কারো কাছে পরাধীন হতে দিব না। আমার দেশের স্বাধীনতা, সার্বভৌমত্বকে নিয়ে যারাই খেলতে চাবে, পাকিস্তানিদেরকেও আমরা যেমন খেলতে দেইনি, আমাদের দেশ নিয়ে আমাদের এই ষড়যন্ত্র কাউকে করতে দেইনি। আমরা তখন যুদ্ধ করে দেশকে রক্ষা করেছি। আমার দেশের মধ্যেও ফেসিবাদকে দেশ থেকে তাড়িয়েছি। তেমনি আগামী দিনেও আমাদের দেশের মধ্যে যদি কেউ ষড়যন্ত্রের শয়তানির কোনো চিহ্ন শুরু করে, সেটাও আমরা কোনোভাবে স্থান দিব না ইনশাআল্লাহ। জামায়াত ইসলামের আমির বলছেন লন্ডনে গিয়ে, আমরা ইউনাইটেড বাংলাদেশ করতে চাই। আমি বারবার ফ্যাসিজম আর ফ্যাসিস্ট বলা পছন্দ করি না, কারণ এরাও তো আমাদের পরিবারের সদস্য, রাজনৈতিক পরিবারের সদস্য। আমি কোনো মৌলবাদী মুসলমান না, আর মৌলবাদ খারাপ কিছু না, যাই হোক এটা জরুরি না, কিন্তু ওনার যে বক্তব্যটা সেটা। এরপরও একটু বলি, মূল না থাকলে গাছের অস্তিত্ব টিকবে না, মূল আমাদের লাগবে। তবে যে সেন্সে মৌলবাদ বলা হয়, আমি ওই মৌলবাদী মুসলমান না। জামায়াত আমির বলেন, ইম্পর্টেন্ট, খেয়াল করি, ভুল মানুষই করে, দুর্নীতিও মানুষ করতে পারে। ভুল যে করবে সে ক্ষমা চাইবে, দুর্নীতি যারা করবে তারা শাস্তি পাবে। ন্যায় বিচারের মাধ্যমে সে শাস্তি পাবে, কোনো অবিচার করে না, কারোর উপর জুলুম করে নয়। তারপর তাদের গালি দিতে হবে, বারবার তাকে গালি দিতে হবে, আমি এটা ভালো মনে করি না। এজন্য আমি বলবো, অতীতে যারা রাজনীতি করে গেছেন তারা ভুল করুক আর শুদ্ধ করুক, তারা তো করে গেছেন, আমরা কি করবো সেটা ভাবি, শুধু তাদের পেছনে পড়ে থাকলে আমাদের কি লাভ হবে, ইত্যাদি ইত্যাদি। উনি বারবার ফ্যাসিস্ট বলা পছন্দ করেন না। শাস্তির কথা অবশ্যই এখানে বলেছেন, ভুলের ক্ষমা আর অপরাধ হলে শাস্তি, নট ব্যাড। কিন্তু ফ্যাসিস্ট বলা পছন্দ করেন। ফ্যাসিস্ট বলা অবশ্য আমিও পছন্দ করি না, বাট ফ্রম এ ডিফারেন্ট পয়েন্ট অফ ভিউ। অনেকবার বলেছি, আওয়ামী লীগকে ফ্যাসিস্ট বলা মানে হচ্ছে তাদেরকে প্রশংসা করা। মানে আওয়ামী লীগ ফ্যাসিস্ট হলেও ধরতাম যে এটা একটা রাজনৈতিক দল, ওর মতাদর্শ ফ্যাসিস্ট, ভয়ঙ্কর খারাপ জিনিস, কিন্তু একটা মতাদর্শ আছে। ওর জাস্ট চোর ডাকাত সন্ত্রাসী না, আওয়ামী লীগ জাস্ট ডাকাত সন্ত্রাসী। ইটস এ মাফিয়া রেজিম, আওয়ামী লীগ মাফিয়া। ও কিছু রিপিট হয়, তারপরে কথাগুলো বারবার বলে রাখা ভালো, কারণ ফ্যাসিস্ট শব্দটা এত পছন্দ হয়েছে সবাই ওকে ফ্যাসিস্ট বলে। আমেরিকা ক্ষমতায় থাকার জন্য কিছু ফ্যাসিস্টরা ব্যবহার করে, টুল ব্যবহার করেছে কিছু, তাতে ফ্যাসিস্ট বলে ইলিউশন তৈরি হয়। বাট দে আর নট, জাস্ট একটা ডাকাতের দল, জাস্ট একটা মাফিয়ার দল, জাস্ট একটা ক্রিমিনাল গ্যাং, নাথিং মোর দ্যান দ্যাট। কিন্তু ওনার ভালো লাগছে না যে না, অতীত নিয়ে পড়ে থাকা যাবে না, আওয়ামী লীগকে বারবার ফ্যাসিস্ট বলতে হবে না বলে তিনি মনে করছেন। আমরা আগের বক্তব্যটার সাথে যদি যোগ করি সেটা মিলবে, মানে অপরাধের শাস্তি কিন্তু কথাগুলো বারবার বলার দরকার নেই। অথচ আমরা মনে করি এই কথাগুলো বারবার বলতে হবে, ক্রমাগত বলতে হবে, বলে যেতে হবে, কারণ আমরা চাই এই দেশের মাটিতে আওয়ামী লীগের রাজনীতির আর কোনো পুনর্বাসন হবে না। আমরা যারা অন্তত আওয়ামী লীগকে আইন দিয়ে নিষিদ্ধ করার পক্ষে না, আমিও নই, এটা নিয়ে ডিবেট আছে, আপনাদের অনেকের হয়তো ভালো লাগে না, বাট ফ্রম ডে ওয়ান আমি এই কথাটা বলেছি। আমি মনে করি আওয়ামী লীগের টপ লোকজন শুধু না, বিভিন্ন পর্যায়ে যারা ক্রিমিনাল অফেন্স করেছে তাদের ন্যায় বিচারের মাধ্যমে শাস্তি দিতে হবে। এবং আমি আবারও বলছি, জাস্ট ছোটখাটো খুনটুন না, তারা মানবতা বিরোধী অপরাধ করেছেন, সেটা করে আওয়ামী লীগের মতো থাকুক। এরপর কি আর কি আওয়ামী লীগ করবে? যদি সেরকম কেউ থাকেন যিনি এসব ভয়ঙ্কর অপরাধী হননি, বিচারের সম্মুখীন হননি, তিনি করুন আওয়ামী লীগ। সে আওয়ামী লীগ তো আমরা এই মাটিতে উঠে দাঁড়াতে দেবো না। এই ন্যারেটিভ গুলোর মাধ্যমে ওকে ট্যাগ গুলো আমাদের ক্রমাগত করে যেতে হবে। শুধু সেটা না, তার সাথে উপযুক্ত ডকুমেন্টস, এখন বা এই জুলাই আগস্ট বটে 15 বছর ধরে যা যা করেছে। সুতরাং ফ্যাসিস্টকে ফ্যাসিস্ট বলতে হয়। যদি আপনি মনে করেন আমি ফ্যাসিস্ট মনে করি না, তাকে মাফিয়া মনে করি, আমি মাফিয়াকে ক্রমাগত মাফিয়া বলে যাব। আমি ক্রমাগত প্রয়োজনে বলে যাই শেখ হাসিনা পালিয়ে গেছেন, এটা অতীত। আজকে থেকে 5 বছর পরও যদি প্রসঙ্গ আসে আমি পালিয়ে গেছেন বলবো, যার স্মৃতিতে তাজা রাখতে হয়। কারণ আওয়ামী লীগের কবর রচনা করতে চাই আমরা রাজনৈতিকভাবে, এটা ইম্পর্টেন্ট। রাজনৈতিকভাবে সে রাস্তায় নামতে পারে, সে সভা ডাকতে পারে, সেই সভায় মানুষ যাবে না, প্রত্যাখ্যান করবে, তাকে পেটানো লাগবে না। আওয়ামী লীগ একটা গালি, এটা গালি হিসাবে পরিণত হবে, প্রতিষ্ঠিত হবে। এটাকে আমরা ক্রমাগত এগুলো বলার মাধ্যমেই করতে পারি। এই রাষ্ট্রের যে ক্ষতি আওয়ামী লীগ করেছে, শুধু শেখ হাসিনা, তার বাবাও 72 থেকে 75-এর মধ্যে স্টেটটা তৈরি হতে পারে নাই ঠিক মতো, এত বিরাট রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের পরও
জাস্ট শেখ মুজিবুর রহমানের স্টুপিডিটির কারণে, অপশাসনের কারণে। এরপরে শেখ হাসিনা এসে এসব করলেন। অবশ্যই এটা এত কঠোরভাবে বললে যে কারো মনে হতেই পারে, অ্যান্ড উইচ ইজ লজিক্যাল, যে এই ক্রিমিনাল গ্যাংকে, মাফিয়া গ্যাংকে তো নিষেধ করে দেওয়া উচিত। এটাও ভুল না, রাজনৈতিক দল রাজনীতি করবে, মাফিয়া গ্যাং কিসের রাজনীতি করে, হোয়াট এভার। সো আমরা ক্রমাগত এগুলো করতে চাই, অথচ উনি ফ্যাসিস্ট বারবার বলা পছন্দ করছেন না। কারো কাছে মনে হতে পারে বিরাট ঔদার্য দেখাচ্ছেন, উদারতার রাজনীতি করছেন জামায়াতের আমির। এর আগে তিনি ক্ষমা করে দিয়েছিলেন দল থেকে, ব্যক্তিগত গ্রিফেন্স থাকলে করো, আমরা সাহায্য করবো, দল থেকে করেছেন। এবার তিনি মাফিয়া বলা যাবে না, খুবই জেনারেস, খুবই ক্ষমাশীল, খুবই দয়ালু মানুষ হিসাবে কি ইমেজ তৈরি করছেন? আমি মনে করি না, একেবারে। এটা তাদের রাজনৈতিক কৌশল। এখন এই রাজনৈতিক কৌশলটা কতটা ভালো বা খারাপ হবে সেটা তাদের বুঝতে হবে। এমনিতেই তাদের একটা আওয়ামী লীগের সাথে থাকার বদনাম আছে। একটা বদনাম হচ্ছে 91 যে সরকার বিএনপি ছিল, তখন তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে তারা আওয়ামী লীগের সাথে আন্দোলন করেছে। অনেকে এটা সমালোচনা করেন, আমি অবশ্য করি না। আমি বিশ্বাস করি সেই সময় যে তত্ত্বাবধায়ক সরকারের আন্দোলন ছিল ওটা একটা যৌক্তিক আন্দোলন ছিল। সুতরাং এটা আওয়ামী লীগ করেছে, যৌক্তিক পথেই তারা ছিল, এবং জামায়াত তার সাথে থেকে ভুল করেনি। কিন্তু জামায়াত তো 86 সালে আওয়ামী লীগের সাথে গিয়েছিল এরশাদের নোংরা অপশাসনকে লেজিটিমেসি দিতে। তখনও তো তারা একজোট হয়েছিল। আমরা শেখ হাসিনাকে 86-এর বেঈমান বলি, জামায়াত তাদের সাথে ছিল। শেখ হাসিনা যেহেতু প্রধান প্রতিপক্ষ, তাই এইসব আলাপ, এইসব আক্রমণের মুখে শেখ হাসিনাই বেশি ছিলেন বিএনপির দিক থেকে, কিন্তু জামায়াতও গিয়েছিল, তখনও তাদের সখ্য দেখা গেছে। নট অনলি দ্যাট, এরশাদের মতো একটা স্বৈর শাসনকে লেজিটিমেসি দেয়া শুধু পলিটিক্যালি না, এথিক্যালিও অত্যন্ত খারাপ কথা ছিল, বাট দে ডিড ইট। ফলে এই আলাপগুলো তো আছেই। এই সব কিছুর পরও তারা এই কাজটা করছেন, কেন করছেন? ধারণা করা যায় জামায়াতের ব্যাপারে যেহেতু একটা ইসলামপন্থী, মানে ইসলামিক আইডেন্টিটির দল, এটা ইন্ডিয়া খুব বেশি পছন্দ করে না। আমি ধারণা করি জামায়াত এখন ইন্ডিয়াকে খুশি করতে চাইছে। তাদের আমিরের বা দলের আরো কারো ইন্ডিয়ার প্রতি খুবই সফট মন্তব্য 5 আগস্টের পর আমরা দেখেছি। সেটাকে যদি আমরা এই কনটেক্সটের সাথে মেলাই তাহলে জিনিসটা মিলবে। তারা সম্ভবত ভারতের কিছুটা নেক নজরে পড়তে চাইছেন। নেক নজরে পড়লে যেটা হবে, তারা মনে করছেন তারা যদি শক্তি সঞ্চয় করতে পারেন, একটা দল নিশ্চিতভাবেই তার শক্তিতে ক্ষমতায় যেতে চাইবে, সেটা নিজের মাধ্যমে হোক, জোট করার মাধ্যমে হোক। আমরা দেখেছি জামায়াত ইসলামী আন্দোলন বা অন্যান্য ইসলামী দলের সাথে জোট করতে চাইছেন, তারা করুন, কিন্তু সেখানে অন্তত যাতে তাদের কারণে, তাদের এই ইসলামপন্থী রাজনীতির কারণে তারা ভারতের খুব বড় বাধার মুখে না পড়েন। ফলে আওয়ামী লীগের প্রতি বিশাল সহনশীলতা দেখিয়ে তারা সম্ভবত তাদের কিছু সিম্প্যাথি অর্জন করতে চাইছেন। সেই সম্ভাবনাই আমার কাছে প্রবল মনে হয়। এখানে একটা কথা মনে রাখা জরুরি, বাংলাদেশের রাজনীতি, একটা কথা সবাইকে মনে রাখতে হবে, ভারতের সাথে আমরা যুদ্ধ করতে চাই তা না। ভারতের সাথে আমরা আসলে, আমিও মনে করি না ভারতের প্রতি আমাদের অবস্থান ভয়ঙ্কর রকম অ্যাগ্রেসিভ জায়গায় চলে যাবে, যে আমরা যুদ্ধংদেহী হয়ে যাব। কিন্তু ভারতের সাথে, ভারতের কৃপা নিয়ে আমরা ক্ষমতায় আসার পথ করতে চাইতে পারি। এটা বাংলাদেশের যে কোনো রাজনৈতিক দলের জন্য মারাত্মক ডিজাস্টার বয়ে আনবে। এটা প্রত্যেকটা দলকে বুঝতে হবে। দর্শক, আমি আশা করছি আপনারা সকলেই অত্যন্ত মনোযোগ সহকারে সবগুলো ভিডিও দেখেছেন। এমনকি দর্শক, যদি এই ভিডিওগুলো সম্পর্কে আপনাদের কোনো মতামত থেকে থাকে তাহলে তো অবশ্যই জানাবেন। দর্শক, নিউজটি শেষ করছি এখানেই, ফিরছি পরবর্তী নিউজে নতুন কোনো টপিকে। আল্লাহ হাফেজ।